আমরা ঢাকায় একটা মনে করি যে এটা একটা ইসলামী ইউনিভার্সিটি। অনেকে হয়তো বা যারা আরো জানেন না তারা হয়তো ভাবে যে একটা মাদ্রাসারই এক্সটেনশন। আমার মনে হয় যে এটা আপনাদের এটা একটা খুব গুরু দায়িত্ব। আমি যেহেতু কমিউনিকেশনে আছি ভাই, এখানে আসেন, ঠিক না আমার কমিউনিকেশনে যেহেতু আছি, কমিউনিকেশনে খুব বড় একটা জিনিস হচ্ছে যে আপনি কি এটার পরিচয় সবসময় জানান, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের অফিসিয়ালকে জিজ্ঞেস করলাম যে এত মেয়ে, আপনাদের তাহলে মেয়ের সংখ্যা কত? উনি বললেন যে আমাদের 26,000 স্টুডেন্ট, কিন্তু মেয়ের সংখ্যা হয়তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক তেমনি এই আলাপ আজকের যে বিষয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম, সেখানেও একটা বড় জিনিস আমরা ইদানিং ফেস করছি, সেটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এটার উপরে এই কমিউনিকেশনটা। আমরা যে জুলাই বিপ্লব করলাম, যে আকাঙ্ক্ষা আমরা যে তৈরি করলাম, সেটার ক্ষেত্রে আমরা দেখছি, আমি এটা ওই কাহিনী ওই প্রসঙ্গটা এই জন্য আনছি যে বাংলাদেশের যে আমরা কি কমিউনিকেশন করছি, বাংলাদেশের কি ইমেজটা বাইরে পাঠাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। এটার উপর নির্ভর করছে আমরা বিদেশে আমরা কতটা ভালোভাবে আমাকে দেখবে। যে দেশগুলোর সাথে আমি ট্রেড করি তারা আমার পণ্যটা কতটা কিনতে ইচ্ছুক হবে, আমি কি ইমেজটা প্রজেক্ট করছি। আমি যদি এমন একটা ইমেজ করি যে যেমন ধরেন অনেকে আছেন এখানে যারা মাজারকে পছন্দ করেন না, ঠিক আছে, অনেকে মনে করেন মাজারকে একটা শির, মানে আমি প্রত্যেকের যে ভাবেন তাকে আমি অনার করি, কিন্তু দেখা যাচ্ছে অনেকে শিখ বলে যে মাজারটা ভেঙে দিচ্ছে। মাজারটা ভেঙে দেওয়ার ফলে কি ইমেজটা যাচ্ছে বাইরে? যে ইমেজটা যাচ্ছে যে বাংলাদেশে একটা খুব হার্ডলাইন এক্সট্রিমিস্ট গ্রুপের উত্থান হয়েছে, যারা টলারেন্ট সুফি ইসলামকে তারা ঘুরিয়ে দিচ্ছে, এবং এটা যারা আমাদের যারা শত্রু বিদেশে তারা এটাকে নিয়ে খেলছে, তারা এই ন্যারেটিভটা তৈরি করছে। এটাও একটা কমিউনিকেশন, এবং এই যে কমিউনিকেশনটা ওরা করছে, আপনি যদি দেখেন এই রিপোর্টগুলো প্রচুর আসছে। আপনি মাজার পছন্দ করেন না, যেন না, কিন্তু আপনার ভাঙতে যাওয়া মানে হচ্ছে আপনি বিদেশে একটা মেসেজ দেওয়া, এবং আপনি যেই লোকগুলো বাংলাদেশে মাজারপন্থী তাদেরকে মেসেজ দেওয়া যে আপনি এই লোকগুলোকে আপনি তার মত পথকে আপনি সম্মান করেন না, বা তাকে আপনি তার এক্সিস্টেন্সই আপনি সহ্য করতে পারছেন না। এটা তো খুব ভয়াবহ মেসেজ। এই মেসেজ দেওয়া মানে হচ্ছে বিদেশ, মানে যে সমস্ত বাইরের দেশগুলো বাংলাদেশের সম্পর্কে একটা খুব বাজে একটা ধারণা নিবে। এইটা আমাদের কোনো মতেই হতে দেওয়া যাবে না। জুলাইয়ের যে মহৎ বিপ্লব, সেই বিপ্লবের খুব বড় একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এবং সেই সংস্কারটা আমরা করছি সব মিলিয়ে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা কিছু কিছু দেখছি যে এমন কিছু কাজ হচ্ছে যেই কারণে মানুষ ভাবছে যে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল। বিদেশিরা যারা দেখেছিল যে এমন একটা বড় বিপ্লব যেখানে মেয়েদের পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব, সেই বিপ্লবটাও কি বেহাত হয়ে গেল। ওরা ভাবছে ওদের মতো করে যে বেহাত হলো কিনা, আর আমাদের এখানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তারা ভাবছে যে আমরা আমাদের মতো, মানে আমাদের হাত থেকে বেহাত হলো কিনা। বেহাত হয়নি। জুলাই বিপ্লব ঠিক তার যেই এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেকটেশনের মতোই আছে, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আপনারা হয়তো আর সরকারে থাকলে আপনারা মনে করেন না যে যেই জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে বিপ্লবটা করলাম, যে গণ অভ্যুত্থানটা করলাম, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা। আপনি দেখছেন কি এটা খুব শর্ট টার্ম দেখছেন। আপনার শর্ট টার্মে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখছেন,
আমরা দেখছি যে আমাদের এবং আপনাদের অনেকে ইম্প্যাশন হয়ে যাচ্ছে যে 5 মাস হলো এমন কি ভালো কি কাজ হয়েছে, আমরা যেই যা চাচ্ছিলাম সেই কাজগুলো কি হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলবো, আপনারা অন্যান্য এর আগে যারা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, তাদের সাথে তুলনা করেন। বাংলাদেশের একটা ভঙ্গুর ব্যুরোক্রেসি নিয়ে আমরা যা অ্যাচিভ করেছি, এই জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট অভূতপূর্ব অনেকগুলো জিনিস আমরা একটা এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্যাবিলিটি নিয়ে এসছে। আপনি যদি এই গভর্নমেন্ট যদি স্ট্যাবিলিটি না আসতো, আপনি ধরেন ইকোনমিতে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতো, এটা পলিটিক্যাল টার্বুলেন্স হতো। তখন অনেকে বলতো যে তাহলে বিপ্লবটাই কি ঠিক হচ্ছে কিনা, হয়েছে কিনা, সেটা নিয়ে কোশ্চেন করতো। 5 মাসে একটা স্ট্যাবিলিটি নিয়ে আসা হচ্ছে এবং আমরা প্রতিদিন আমরা দেখছি, আমরা ক্রাইমের ফিগার দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অলমোস্ট ঠিক হয়ে গেছে। আমরা অন্যান্য যেগুলো ফিগার, আপনি পলিটিক্যাল প্রোটেস্ট দেখেন, ঠিক আছে, দুই একটা ব্যর্থ হচ্ছে এবং সেটার জন্য আমরা স্টেটমেন্টও দিচ্ছি। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন সারা দেশব্যাপী, এবং আমি আরো রুরাল এরিয়ায় দেখছি যে আমাদের ক্রাইম বা অন্যান্য যেগুলো পলিটিক্যাল যে সিচুয়েশন পুরো স্ট্যাবল। এবং এই স্ট্যাবিলিটিটা আমরা যারা কমিউনিকেশনে কাজ করি, আমাদের জন্য ইজিয়ার হচ্ছে বাইরে মেসেজটা পাঠানো। আমি খুব বীর দর্পে ইন্ডিয়ান সাংবাদিকদেরকে বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশটা দেখে যান, আমরা কি বাংলাদেশ তৈরি করছি। এটা কি হাসিনার চোরতন্ত্র নাকি এটা জনগণের শাসন, এটু এতে দেখে যান। এবং অনেকে আসছেন, অনেকে সুন্দর সুন্দর রিপোর্ট করছেন, আমরা সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। আমাদের সবারই এখানে যারাই আছে, আমাদের সবারই এটা একটা নৈতিক দায়িত্ব। আমি কি মেসেজ দিচ্ছি বাইরে, আমরা তো একটা ট্রেডিং নেশন, আমরা এক্সপোর্ট না করলে আমার ইকোনমি গ্রো করবে না। আমি বিদেশে মানুষ না পাঠাতে পারলে আমার ইকোনমি গ্রো করবে না। তো আমার এই যে মেসেজগুলো, আমরা অনেক বিপ্লব করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই মেসেজগুলো তো আমাদের দেওয়া উচিত এবং সেটাকে সামনে রেখে এমন কিছু আমরা যাতে না করি যেটা জন আকাঙ্ক্ষাকে প্রতিফলন না ঘটে। আমরা অনেকগুলো এই ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো অ্যাচিভ করেছে, আপনারা হয়তো দেখছেন বা আপনারা ভাবছেন যে এটা খুব স্লো অ্যাচিভমেন্ট। যেমন ধরেন ইকোনমিক রিকভারি হয়েছে, ইকোনমি জাস্ট জুলাইয়ের পর্যন্ত আপনারা দেখেন, আর অগাস্টের পরে, অগাস্ট পর্যন্ত দেখেন, অগাস্টের পরে সেপ্টেম্বরে এক্সপোর্টের গ্রোথ ছিল 7%, তারপরে গ্রোথ প্রত্যেকটা মাসে 15%-এর উপরে, ম্যাসিভ গ্রোথ, 15% গ্রোথ, ম্যাসিভ গ্রোথ। একটা মাসে এটা সম্ভবত অক্টোবর না নভেম্বরের 22% পর্যন্ত গ্রোথ হয়েছে। আমরা আশা করছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো 20 তারিখে ক্ষমতা নিবে, ওরা আসলে, এবং ট্রাম্পের আমরা শুনছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চায়নার উপরে ট্যারিফ ব্যারিয়ার ইম্পোজ করবে। তাহলে আমরা মনে করছি যে চায়নার থেকে প্রচুর ফ্যাক্টরি বাংলাদেশে রিলোকেটেড হবে। বাংলাদেশের প্রচুর লক্ষ লক্ষ মিলিয়ন্স জব দরকার, এবং সেটা প্রফেসর ইউনুস চাইনিজ ফরেন মিনিস্টারের কাছে সাথে মিটিং হয়েছে, তাদেরকে বলেছেন তোমরা বাংলাদেশে তোমাদের অনেক ফ্যাক্টরি রিলোকেট করো। টার্কি পুরো ইউরোপ জুড়ে টার্কি হচ্ছে ফ্যাক্টরি, ইউরোপের বড় ম্যানুফ্যাকচারিং বেস হচ্ছে টার্কিতে। টার্কিশ ইনভেস্টররা আসছিলেন কিছুদিন আগে, তাদের সাথে কথা হয়েছে, তারাও বাংলাদেশে তাদের ফ্যাক্টরি রিলোকেট করতে চাচ্ছে, প্রচুর ফ্যাক্টরি আনতে চাচ্ছে। তো আমরা এই কাজটা, ইকোনমিক রিকভারিটা হয়েছে। থার্ড হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যেই লোকগুলো খুন করে গেল, শেখ হাসিনা তার দোসররা যে খুন করলো, যেই জুলাই আগস্টের খুন তো আছেই, 1500 থেকে 2000 ছেলে মেয়েকে খুন করছে, তার বাইরে যে খুন, আপনি শাপলা বলেন, মাওলানা সাইদির ভার্ডিকের পরের মার্ডার বলেন, তারপরে আপনার 2015 সালের মার্ডার বলেন, ফায়ার বম্বিং এর সময়, বা এর পরে আপনি কয়েকটা ইলেকশনের সময় ভাবেন, এই যে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এবং 3500-এর মতো লোককে গুম করা, পুরো ইন্টারন্যাশনাল ইয়েতে ক্রাইমের মধ্যে ইন্টারন্যাশনালের সবচেয়ে ভয়াবহ ক্রাইম হচ্ছে গুম করা। যে আপনার আত্মীয় স্বজন তো আপনার লাশও পাচ্ছে না, সারাটা জীবন তার খোঁজের মধ্যে থাকতে হচ্ছে যে লাশটা হয়ে গেল। আপনি যদি তাদের সাথে কথা বলেন, এই যাদের গুম হওয়া ফ্যামিলি, তারা কিন্তু তাদের আকুতি হচ্ছে, ভাই আমার
ভাই বোন যদি মারাও যায় আপনি আমাকে লাশের সন্ধান করেন, কবরটা দেখান। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আছে, তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেশার রাখতে পারি ঠিকই তাকে আনাবে। সে আপনার মনে আছে সে তার বাবার খুঁড়িকে যেভাবে হন্তরে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নম্বর দায়িত্ব হবে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা এবং যত রকমের ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করা যায় সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট করছে। আমরা আমাদের ডিপ্লোম্যাটিক এফোর্টস জারি রেখেছি, সবাইকে আমরা বলছি যে সে কত অলরেডি দেখেছেন যে তার একটা ভাগ্নি এখন মন্ত্রী নাই, ঠিক না? আমরা 4 নম্বর হচ্ছে এই যে হাসিনার যে অপকর্ম, আপনারা ভাবছেন যে অপকর্ম তো আমরা শুনছি, সে একটা ফ্যাসিলিটি রেজিম করেছে, মানুষের মুখের কথা কেড়ে নিয়েছে, তার লোকগুলো চোর ছিল, আমরা কিছু কিছু পত্রিকায় দেখেছি, ঠিক না, বা আমরা ফেসবুকে শুনেছি, কিন্তু এটাকে তো আপনি নিয়মতান্ত্রিক ভাবে একটা রিপোর্টে নিয়ে আসবেন। সেটার জন্য চিফ অ্যাডভাইজার ফার্স্টে এসে একটা প্যানেল করলেন, হোয়াইট পেপার প্যানেল। দেখেন আপনার 400 এখানে যারা আছেন, যারা খুব ভালো ইংরেজি জানেন আর যারা ইকোনমিক্স বুঝেন, আমি প্রত্যেককে যারা প্রফেসর আছেন বা যারা স্টুডেন্ট আছেন, আপনারা ওই হোয়াইট পেপারটা ডাউনলোড করে পড়ে নেবেন। 400 পাতার একটা অনন্য দলিল, এটা আমাদেরকে পড়তে হবে। আমার আপনার টাকা কিভাবে তারা চুরি করেছে, আমার আপনার টাকা তারা কিভাবে বিদেশে পাঠিয়েছে, সেটার একটা ভয়াবহ দলিল এটা, এবং কিভাবে একটা চোরতন্ত্র কিভাবে তারা তৈরি করেছিল, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দলিল। এবং এই জিনিসটা আমার মনে হয় যে এটা নিয়ে আপনারা এখানে সেমিনারও করতে পারেন, লোকগুলোকে ডাকতে, যারা এক্সপার্ট ছিলেন তাদেরকে ডেকে এইটা নিয়ে আমার মনে হয় সেমিনার হওয়া উচিত, সবার জানা উচিত হাসিনা কিভাবে। কিন্তু আমরা যদি শুধু উনি একটা চোর ছিলেন, উনি একটা ফ্যাসিবাদী ছিলেন, কিন্তু আসলে কি স্কেলে চুরি করেছেন সেটা তো আমাদের জানা উচিত। আমরা একটা রোডম্যাপ দিয়েছি, একটা হচ্ছে যে আমরা একটা এই যে আপনাদের জনআকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্র নির্মাণ করতে হবে। ঢাকা বা বাংলাদেশের সমস্ত বড় বড় শহরের বা সমস্ত ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটা জায়গায় ছিল যে রাষ্ট্র নির্মাণ করতে হবে, এটা ছিল মেন দাবি। আমরা রাষ্ট্রকে রিপেয়ার, অনেকগুলো সংস্কার করতে হচ্ছে, রাষ্ট্র সংস্কার করতে হবে। এই যে সংস্কার, এই সংস্কারের জন্য চিফ অ্যাডভাইজার খুব বড় রকমের একটা রিফর্মের ইনিশিয়েটিভ নিয়েছিলেন। তার আলোকে অলরেডি 4টি কমিশন রিপোর্ট দিয়েছে, আরো 2টা দিবে, এবং এই কমিশনগুলোর মধ্যে কিছু ওভারল্যাপিং হওয়ার কারণে আমরা আশা করছি যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে প্রত্যেকটা রিপোর্ট আমরা ঠিকঠাক মতো পাবো। এবং এরপরে এই গভর্নমেন্ট যেটা করবে সেটা হচ্ছে যে একটা কনসেনসাস তৈরি করার কাজ করবে, এবং সেটার জন্য একটা কমিশন করা হয়েছে। প্রফেসর ইউনুস নিজে এটার চেয়ারম্যান এবং প্রফেসর আলী রিয়াজ এটা ভাইস চেয়ারম্যান, আর অন্যান্য যারা কমিশনের মেম্বার চিফ ছিলেন তারা এটার মেম্বার। এদের কাজটা কি হবে? এদের কাজ হবে সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে যেই অভূতপূর্ব যে রিপোর্টগুলো হলো, আপনারা সবাই তো দেখেছেন। আমি আবার এখানেও সবাইকে অনুরোধ করি, আপনারা সবাই পড়বেন। এটা আপনারা আপনাদের বাংলাদেশকে বানাচ্ছেন, নতুন করে বাংলাদেশ তৈরি হচ্ছে এই কমিশনের রিপোর্টগুলোর বাস্তবায়নের মাধ্যমে। এই নতুন বাংলাদেশ কিভাবে তৈরি হচ্ছে, আপনি কি চান, আপনার আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে কিনা, আপনি যে একটা বড় একটা ক্যাম্পাসে আছেন, আপনি যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের প্রতিফলনটা এখানে হচ্ছে কিনা, সেটা এই রিপোর্টগুলোতে আপনারা দেখবেন। দেখে পারলে আপনারা এখানেও ডিবেট করেন, আপনারা বলেন যে এটা ঠিক হচ্ছে কিনা, যে কনস্টিটিউশনের যেই ধরনের অ্যামেন্ডমেন্টের কথা বলেছে সেটা ঠিক কিনা।
বা সেটা কতটুকু অ্যামেন্ডমেন্ট আপনার মনে করে করেন যে এটা গ্রহণযোগ্য, বা অন্যান্য পুলিশের ব্যাপারে কথা উঠেছে। পুলিশ আপনারা জানেন দু একটা ঘটনা ইদানিং ঘটেছে, তো সেখানে পুলিশের আসলে একটা এই জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেখানে পুলিশের রোলটা কি হবে? পুলিশ কি তার আগের মতো পিটুয়া বাহিনী থাকবে? আগের মতো পলিটিক্যাল গভর্নমেন্টের হয়ে সে কি খুন খারাপি করবে, মানুষের এগেনস্টে ফেক কেস দিবে, মানুষকে হ্যারেস করবে? নাকি পুলিশ হবে বাংলাদেশের মানুষের বন্ধু? সে আপনার সিকিউরিটি দিবে, আপনার সেফটি দিবে, এবং আপনারকে যখন কেউ কোনো বিপদে ফেলে আপনার পাশে এসে দাঁড়াবে। এটা হবে। এই যে এটার জন্য কিন্তু পুলিশের রিপোর্টটা হচ্ছে, আপনি এটা নিয়েও পড়েন, এখানেও এই ডিবেটটা করা উচিত। আপনি বসে থাকবেন না, আপনি একাডেমিক ক্যারিয়ার পার্সু করছেন, ফ্যান্টাস্টিক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার যে কারণে আন্দোলনগুলো করলেন, এই আন্দোলনের ফসল হচ্ছে কমিশনের রিপোর্ট। সেই কমিশনের রিপোর্টগুলো আপনাদের সবাইকে পড়তে হবে, সবাইকে পড়তে হবে, এবং এই পড়ে এটা নিয়ে আপনারা ডিবেট করবেন। স্টুডেন্ট যারা বডি আছেন, যারা স্টুডেন্ট বৈষম্য বিরোধী আন্দোলন আছেন, ছাত্র দল আছেন, শিবির আছে, সবাই আছে, যারা আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটা নিয়ে আপনারা ডিবেট করেন। আপনারা কি বাংলাদেশ চান? না আপনার এই চাওয়ার উপর নির্মাণ হবে বাংলাদেশ, এবং এই পলিটিক্যাল যে বন্দোবস্ত হবে পলিটিক্যাল, এটা হয়তো 100 বছর টিকে থাকবে। আর এটার মধ্যে যদি আপনি পার্টিসিপেট না করেন, তাহলে আপনার এক ধরনের অ্যালাইনেশন তৈরি হবে যে না আমি এটার মধ্যে নাই, এবং আস্তে আস্তে আপনি আবার সরে যাবেন, এবং দেখা যাবে যে পাওয়ারটা আবার কুক্ষিগত কিছু ভেস্টেড কোয়ার্টারের হাতে চলে যাবে, আবার সেই শেখ তন্ত্র চলে যাবে, এবং আপনি নীরবে আগে যেমন শেখ পরিবারের আপনি শেখ পরিবার যেরকম আমাদেরকে প্রজা বানিয়ে রেখেছিল, স্লেভ বানিয়ে রেখেছিল, সেরকম হয়তো 20, 30, 50 বছর পরে আমরা দেখা যাবে যে আর একটা পরিবারের স্লেভ হয়ে গেছে। এইটা যাতে না হয়, বাংলাদেশ হতে হবে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ। আমরা এই রিফর্মের রোডম্যাপের সাথে আরো কয়েকটা কাজ এই গভর্নমেন্ট করেছে। একটা হচ্ছে যে নতুন ফরেন পলিসি দিয়েছে। আপনি দেখেছেন যে প্রফেসর ইউনূস বারবার বলছেন যে উনি সার্কের রিভাইভাল চান, সার্কের প্রত্যেকটা দেশের সাথে উনি সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছেন, এবং সার্কের রিভাইভালের আওতায় পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে, নেপালের সাথে অলরেডি আমরা একটা চুক্তি করেছি এর জন্য। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটানের থেকে আমরা 4টা দেশের মাধ্যমে কিভাবে নেপাল ভুটানের থেকে একটা সাউথ এশিয়া গ্রিড করে সেখান থেকে খুব স্বল্প মূল্যে ইলেকট্রিসিটি আনা যায়, সেটার কথাবার্তা হচ্ছে। এবং আমরা এট দ্য সেম টাইম আসিয়ানের মেম্বারশিপ পাওয়ার জন্য প্রফেসর ইউনূস বলেছেন। আসিয়ানের মেম্বারশিপ আমরা কেন চাই? আসিয়ান খুব রিচ একটা সংগঠন এবং খুব ট্রেড ফ্রেন্ডলি, তো এখানে যাওয়া মানে হচ্ছে আমার ইকোনমি অনেক গ্রোথ হবে, আমার অনেক জব তৈরি হবে, এটা খুব জরুরি আমাদের জন্য। প্রফেসর ইউনূস যখনই সাউথ এশিয়ান কোনো লিডারের সাথে কথা বলছেন, তাকে বলছেন যে তার জন্য তার হয়ে পার্সিউ করে যে বাংলাদেশ যাতে আসিয়ানের মেম্বার হয়। এখন একটু সমস্যা, বাট আমরা মনে করছি এই দরজাটা আমাদের জন্য খুলবে, আর এটা যখনই দরজাটা খুলবে বাংলাদেশের জন্য বিশাল একটা নতুন অপরচুনিটি তৈরি হবে। আর আরো 2টা অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে অসম্ভব রকমের আমরা ইন্টারন্যাশনাল সাপোর্ট পেয়েছি, অকল্পনাতীত। প্রফেসর ইউনূস ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, প্রফেসর ইউনূস বাকুতে গিয়েছেন, COP29-এ, উনি D8-এ গেছেন, সব জায়গায় তাকে সবাই এমব্রেস করেছে। সবাই এসে আউট অফ দ্য ওয়ে, তারা হয়তো তাদের এগিয়ে এসে তারা বলছেন যে তোমার কি কি লাগবে বলো। বাংলাদেশ আগে ছিল একটা কারিয়া স্টেট, মানে এমন একটা স্টেট ওর নাম নিতেও মানুষের ঘৃণা লাগতো অনেকের কাছে, বিকজ অফ শেখ হাসিনার রিজিমের কারণে, এই একনয়নতন্ত্রের কারণে। এখন বাংলাদেশকে সবাই অনেকের জন্য ইন্সপাইরেশন হয়ে গেছে। আমরা জানি কিছু আমাদের বন্ধু রাষ্ট্রের কিছু মিডিয়া আমাদের নামে অনেক বাজে বাজে রিপোর্ট করছে, অনেক ধরনের ফেক নিউজ দিচ্ছে, বাট আমরা দেখছি অন্যান্য দেশগুলো সবাই আমাদেরকে এসে
আমাদেরকে তারা আরো এগিয়ে এসে আমাদেরকে এমব্রেস করছেন, আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। এটা একটা অভূতপূর্ব জিনিস। আর লাস্ট একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে একটা কালচারাল রেভলিউশন হয়েছে। আমি যেখানে যাই, ইয়াং ছেলেরা নতুন নতুন ভাষায় কথা বলেন, নতুন নতুন এক্সপ্রেশন এসছে, নতুন নতুন লেখা হচ্ছে, মানুষের মধ্যে একটা অদম্য স্পিরিট এসছে, যেটা অনেক সময় ছিল না। স্লোগানের নতুন ভাষা এসছে, নতুন কবিতা নিশ্চিত তৈরি হবে, নতুন ডকুমেন্টারি। আজকে যেটা দেখলাম, ঠিক এরকম ডকুমেন্টারি আমি কোনোদিন আশা করি নাই যে এই ইউনিভার্সিটিতে হবে। আমি ঠিক এই 2 দিন আগে একই রকমের ডকুমেন্টারি আমি দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করেছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির উচিত এই ধরনের ডকুমেন্টারি করা, ডকুমেন্টারি এভিডেন্স তৈরি করে রাখা, পারলে আপনারা রিটেন এভিডেন্স তৈরি করে রাখেন, এবং যারা যারা আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা তারা কি অপকর্ম করেছে সেটা রিটেন এভিডেন্স রেখে দেন, যাতে এই লোকগুলো গলা জোর করে আবার বলতে না পারে। আর এদের যে অপকর্ম সেটা যেন আমাদের সবার কালেকটিভ মেমোরিতে থাকে। আমি নতুন আর বেশি এক করবো না, বাট আমি মনে করি আপনাদের উচিত আপনাদের আশেপাশে যারা শহীদ হয়েছেন তাদের মূল্যায়ন করা। আমরা আজকে শহীদ মুগ্ধের নামে একটা মুগ্ধ সরবরাহ করলাম, খুবই সুন্দর ইনিশিয়েটিভ। বাট এখানে আমি দেখলাম যে কিছু কিছু পদের নাম এখনো সেই স্বৈরাচারের সাথে কানেক্টেড নাম রয়ে গেছে। আমাদের খুব দ্রুত এই নামগুলোর জায়গায় এইখানে যারা শহীদ হলেন তাদের নাম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা এই জন্য ইম্পর্টেন্ট যে তাহলে আমরা যে আমাদের লিডারদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। আমার ভাই যে খুন হলো তাকে আমি তার মেমোরিকে রাখছি, পারলে তাদের জন্য শহীদ মিনার করা উচিত সবার জন্য, এবং এইগুলো গল্প আমাদের বলা উচিত। আপনারা একটা প্রজেক্ট করে যারা যারা শহীদ হলেন এই কুষ্টিয়াতে, তাদের গল্পটা লিখে রাখেন প্লিজ, খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্যাম্পাসে ওদের নামগুলো যেন সবসময় থাকে, নামগুলো কেউ যেন ভুলে না যায়, নাহলে তাদের প্রতি অন্যায় করা হবে। আমি এটা ছিল আমার লাস্ট রিকোয়েস্ট, আর আমার এখানে বলার নাই। আমি এই নিজে এই আন্দোলনে পার্টিসিপেট করতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আমার জীবনে আমি এত মহৎ আন্দোলন দেখি নাই, এবং এটা এমন কোনো ক্যাম্পাসে নাই যে হচ্ছে। অনেকে এটাকে আন্ডারমাইন করতে চান, তো আমি বলবো যে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পরে এর চেয়ে বড় মহৎ আন্দোলন আর হয়নি। এবং গত 10 বছরে আরব স্প্রিং এর পরে, আমি জানি না আরব স্প্রিং এত বড় ছিল কিনা, এত বড় আন্দোলন পুরো পৃথিবীতে হয়নি। আমার এখানে ক্ষুদ্র 2টি কন্ট্রিবিউশন আছে। একটা কন্ট্রিবিউশন যখন এই পুরো আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ছিল, তখন আমার অফিসে একমাত্র ইন্টারনেট ছিল ঢাকায়, এবং আমি ইন্টারনেটকে ঢাকায় থেকে যারা বিদেশে নিউজ পাঠান, ছবি পাঠান, ভিডিও পাঠান, আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। পুরো বিদেশে ওই 6-7 দিন যে ইন্টারনেট বন্ধের 7 দিন যে বাইরে যে ছবি গেছে, যে ভিডিও গেছে, যে নিউজ গেছে, অলমোস্ট এভরি নিউজ আইটেম ওয়াজ সেন্ট ফ্রম মাই অফিস। আমরা 5 জনের একটা অফিস ছিল, কিন্তু আমরা এমন সময় গেছে যে দেখা যাচ্ছে 50 জন একটা ছোট স্পেসে কাজ করছে, এবং আমার কাজ ছিল একে 10 মিনিট দেওয়া, ওকে 5 মিনিট দেওয়া, এই অবস্থা। না, আমি ভাগ্যবান, কারণ আমার ভয় ছিল যে এটা কারণ আমাকে অ্যারেস্ট করে কিনা। আর লাস্ট, আল্লাহর উপর কৃতজ্ঞ যে হাসিনা পালানোর দিন আমি ওই রিপোর্টটা আমাকে ওই প্রধানমন্ত্রীর দপ্তরের সিনিয়র একজন অফিসিয়াল আমাকে কনফার্ম করলেন যে উনি চলে গেছে। আমি ওইটা রিপোর্টটা করার পরে আমি খুব ভয় ছিলাম 15 মিনিট, কারণ যদি আমি লিখছি সে পালিয়ে গেছে, এবং পুরো বাংলাদেশ ও পৃথিবী সবাই বলছে যে হাসিনা পালিয়ে, আমারটাকে কোট করে, আমার রিপোর্টকে কোট করে সবাই রিপোর্ট করছে। তা
আমার তো একটা ভয়ের বিষয়, সেটা যদি মিথ্যা হয় আমি তো শেষ। অনেক সূরা কিরাত পড়তে হচ্ছে। তো আমি না অশেষ না, আলহামদুলিল্লাহ যে সে চলে গেছে। আমাদের উচিত ছিল তাকে ধরে বেঁধে তাকে বিচার, ইনশাআল্লাহ একদিন তাকে তার বিচার হবে। থ্যাংক ইউ। Any question, please? 2012 সালে ঢাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 জন মেধাবী শিক্ষার্থী গুম হয়, এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস। আমার যেটা মনে হয় এটা নিয়ে আপনারা আরো বড় স্কেলে এটা নিয়ে একটা প্রোটেস্ট করেন, ওরা কিভাবে গুম হলো, এবং এটা নিয়ে আরো আমাদেরকেও জানান। আমরা গুম কমিশনে এটা বলবো, গুম কমিশনের মাধ্যমে এটা ওদের ব্যাপারে জানার চেষ্টা করব, এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলে তাদের লাস্ট সময়টা কি ছিল। আপনারা একটা জার্নালিজমের কাজ করতে হবে এখানে, তারা কার সাথে মিশেছে, কিভাবে গুমটা হলো, কারা করলো, এগুলো আপনার প্রাইমারি কাজ আপনারা করে গুম কমিশনের কাছে জমা দিতে পারেন। প্রচুর ছেলে মেয়ে গুম হয়েছে, প্রচুর। ধন্যবাদ। আমরা এমন এক বিশেষ ব্যক্তিকে আমাদের মাঝে পেয়েছি যে আমাদের জানার দুয়ার এখান থেকে খুলে গেছে। আমরা অডিয়েন্সের কাছ থেকে প্রয়োজনীয় এবং এই সংশ্লিষ্ট প্রশ্ন আশা করছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, এটা কাইন্ড অফ হচ্ছে নালিশ বা অভিযোগ বলতে পারে। আমরা আসলে 4 আগস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেছি একটা পরিষদের ব্যানারে হচ্ছে ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে হচ্ছে প্রোপাগান্ডা ছড়িয়েছে বা মানে বিগত রেজিমেন্ট হয়ে সার্ভ করেছে, কিন্তু আজকে 5 মাস বা 5.5 মাস পরেও আমরা তাদের বিরুদ্ধে কোনো কার্যকর স্টেপ দেখিনি। আমরা এখনো দেখছি তারা হচ্ছে ক্যাম্পাসে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং কাউকে ডিন হতেও দেখেছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ব্যথিত করছে। তো আপনার মাধ্যমে হচ্ছে আমি এই মেসেজটা এইটা দেখেন, আমরা তো ঢাকায় থাকি, অনেক ক্ষেত্রে মাইক্রো লেভেলে কি হচ্ছে এটা আমাদের সম্পর্কে আমাদের জানা হয় না। আবার অনেকে মিথ্যা কথা বলে। আপনি যে লোকটা ডিন হচ্ছেন ওনার হয়ে হয়তো দেখা যাচ্ছে আপনারই আর একজন ভাই লবিং করছে, সে এসে আমাদেরকে হয়তো মিথ্যা কথা বলছে যে না উনি এই আন্দোলনের সাথে ছিলেন। তো আমি তো ঢাকায় আছি, আমি কেন বুঝবো যে উনি আন্দোলনে ছিলেন কি ছিলেন না। তো অনেকে এই ধরনের, আমরা এটা যে হচ্ছে না তা না, আমি অস্বীকার করছি না, এটা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের দায়িত্বটা অসীম। আপনারা যেটা করবেন যে আপনারা যারা যারা এই কাজগুলো করেছে, এই জন্যই আমি বলি যে ওরাল ডকুমেন্ট না রেখে রিটেন ডকুমেন্ট রেখে দেন, সবাই মিলে লিখে রাখেন কি কি ছিল, কারা কারা বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই ডকুমেন্টারি এভিডেন্স থাকলে তখন এগুলো নিয়ে কাজ করা যায়। সেখানে ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা, ইন্টেলিজেন্সের তো আপনারা জানেন, ইন্টেলিজেন্সে তো তাদের লোকই ছিল, ইন্টেলিজেন্সে তাদের, আপনি ছাত্রলীগ কত ছাত্রলীগের লোক ছিল আপনার নিয়োগতা নেই, বেছে বেছে ছাত্রলীগের ছেলেদেরকে ইন্টেলিজেন্সে ঢুকানো হয়েছে। তো এই জায়গাটা তো আমরা, আরে আপনারা ভাবছেন যে এটা করাটা ইজি, এদেরকে একদিনে বাদ দেওয়া যায় না, কারণ একটা গভর্নমেন্ট তার নিয়ম অনুযায়ী চলে, তারকে গভর্ন করে অনেকগুলো ল অ্যান্ড রেগুলেশন। সেই ল অ্যান্ড রেগুলেশন মেনে যখন এদের এগেনস্টে ব্যবস্থা নিতে হয় তখন দেখা যায় জিনিসটা অনেক স্লো হয়ে যায়। আমরা তারপরে তো আপনি দেখেন ঢাকায় 35,000 পুলিশ ছিল, সেই জায়গায় 30,000কেই সরিয়ে অন্যদের থানায় নিয়ে যাওয়া হয়েছে, বাকি 30,000 থেকে বেছে বেছে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আমাদের চেষ্টা, এটা কিন্তু খুব বড় একটা কাজ, ছোট কাজ না, এটা অনেক বেছে বেছে করতে হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসার এক্সটেনশনাল ইনস্টিটিউট মনে করা হয় এবং কোনো ভালো ফার্মের সিইও তাদেরকে চাকরি দিবে না। এক্ষেত্রে মাদ্রাসার এক্সটেনশনাল ইনস্টিটিউটে যদি প্রোডাক্টিভ সায়েন্টিফিক সাবজেক্টগুলো পড়ানো হয়, বিশেষ করে বায়োকেমিক্যাল বা আদার সাবজেক্টগুলো, তবে তাদেরকে কেন তাদের প্রতি বৈষম্য করা হবে বা রাষ্ট্রীয় উচ্চপদস্থ কোনো? আমি তো বৈষম্যের কথা বলছি না, রাষ্ট্রীয়ভাবে তো আপনি বৈষম্য হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে কি প্রতিষ্ঠান, এটা হলো আপনাকে তুলে ধরা।
আপনি যদি না তুলে ধরেন মানুষ জানবে কিভাবে আপনাকে? এখানে যে 50% যে মেয়ে, এমন একটা ইউনিভার্সিটি যেখানে 50% মেয়ে কাজ পড়াশোনা করছে, এটা কি ঢাকার লোকগুলো জানে? এখানে যে বায়োটেকনোলজি পড়ানো হয়, এটা যে বায়োটেকনোলজির জন্য খুব বাংলাদেশের নাম্বার 1 আর নাম্বার 2 ইউনিভার্সিটি, এটা কি ঢাকায় কেউ জানে? এটা আমি এই কথাগুলো এই জন্য বললাম যে এটাকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আপনার করতে হবে। মানুষ কেন অ্যাডভার্টাইজমেন্ট করে? নিরালা 570 সাবান যদি অ্যাডভার্টাইজমেন্ট না করতো কে চিনত? ঠিক না? আপনার কথাগুলো আপনার বলতে হবে। এই জন্য বলতে হবে এই স্টুডেন্টদের জন্য, যাতে এই স্টুডেন্টরা যেখানে যায় তারা বলে যে দেখো আমি এই ইউনিভার্সিটিতে ছিলাম, এই ইউনিভার্সিটি এই সাবজেক্টগুলো ব্রিলিয়ান্ট একটা সাবজেক্ট ছিল, এবং সবাই ওই ইমপ্রেশনটা তৈরি হয়ে যায় যাতে মানুষের মধ্যে যে এটা একটা খুব টপ লেভেলের ইউনিভার্সিটি। স্যার তাছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এক সময় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা, সেটা অনেকগুলো মানে ফাজিল গামীর মাদ্রাসাগুলো ছিল। তখনও দেখা গিয়েছে বা এখনো ওই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থাকার কারণে অনেকের প্রতি বিশেষ একটা বৈষম্য করা হয়। আমার মনে হয় এখন নাই। বাংলাদেশের মাদ্রাসার স্টুডেন্টরা এইবারের আন্দোলনে অসম্ভব, তাদের যে রোল, তারা খুব অনেক বড় রোল পালন করেছে। প্রচুর মাদ্রাসার ছেলেমেয়েরা এটা মানে ভয়াবহ, এবং তাদের উপরে পুরো হাসিনার আমাদের ভয়াবহ রকমের অত্যাচার হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে তাদের এগেইনস্টে যাতে কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন না হয়। স্যার এক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের একটা প্রশ্ন আমরা নিয়েছি, আরেকজন আছে সার্টিফিকেটের সময় সর্বদার জন্য আছে আর নয়। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মহোদয় জনাব শফিকুল আলম ভাইকে একটি প্রশ্ন করছি। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, আমার ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই যে ইতিহাস বিকৃত করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, সব জায়গায় বাবার নাম সহ শেখ পরিবারের নাম সব কিছুতে সংযুক্ত বিভিন্ন কোর্সে আছে, বিভিন্ন বিভাগের বিভিন্ন কোর্সে আছে। শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় বলছি না কিন্তু, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে একই অবস্থা। এই কোর্স থেকে ইতিহাস বিকৃত যেগুলো করেছে এগুলো সংশোধনী করা হবে কিনা, এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ হয়েছে যারা, এইসবগুলো সংযুক্তি করা হবে কিনা, এবং প্রশাসনে বিশেষ করে পুলিশ প্রশাসনে, যেমন আমাদের ইবি থানাতে এর আগে সাব ইন্সপেক্টর মাহবুব ছিল, তারপরে আমাদের ঝিনাইদহ ডিবির ওসি ছিল, এরপর ফেনীতে গেল ডিবির ওসি হিসেবে, এখন উনি এই মুহূর্তে কুমিল্লার বাঙ্গুরা থানার ওসি আছে, এই মুহূর্তে উনি কুমিল্লার বাঙ্গুরা থানার ওসি, একজন ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট, যে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, এই পাশে শান্তিডাঙ্গা বাসা, ওনার বাসাতে একাধিকবার হামলা করেছে, আমাদের উপরে নির্যাতন করেছে, কোন সময় দাঁড়াতে দেয়। আমি আপনার প্রশ্ন পেয়েছি, আর এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে। আপনি দেখেছেন যে নতুন টেক্সট বই হয়েছে, আপনি একটু টেক্সট বইগুলো দেখেন, ওইখানে আপনি দেখবেন যে আপনি যে ধরনের কথা বলছেন সেগুলোর অনেক কিছুই এসছে। এক, আর দ্বিতীয় আপনি যেটা বলেন যে অনেক মানে আমি তো বললাম এই যে অনেক লোকের এগেইনস্টে অনেক রকমের অভিযোগ, এই জন্য আপনারা যদি লিখে রাখেন, ডকুমেন্টারি এভিডেন্স রাখেন, এটা কেউ যদি ক্রাইম করে পার পাবে না। এগুলো আপনাদের নোট করতে হবে, নোটটা আমরা অভিযোগ করবো, আপনারা নোট করবেন। আমাদের কাজগুলো আমরা করছি, কার্যকারী পদক্ষেপ। ধন্যবাদ, আমাদের কাজগুলো করেন। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। আমার মনে হয় আর কোশ্চেন একটা প্রশ্ন স্যার, আজকে সাবজেক্ট যেহেতু জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম, তো আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সাংবাদিকদের গণমাধ্যমের বিষয়ে যে দীর্ঘ একটা দিন যে স্বাধীনতা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে 5 আগস্টের পরে এদের স্বাধীনতাটা বেশি হয়ে গেছে। আর এখানে দোসররা মানে রূপ পাল্টে আবার সাংবাদিকতায় এসেছে। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আমাদের বিভিন্ন স্থাপনায়, যেমন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদদের সংখ্যা প্রায় 2000, কিন্তু নামকরণের ক্ষেত্রে কেন ঘুরে ফিরে 2 বা 3টা বা 10টা নাম আসতেছে? কেন এখানে বৈষম্য হচ্ছে? সেখানে সকলকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, করা যায় কিনা এই বিষয়ে একটু দেখেন। আমি অলরেডি বলেছি, আমরা মনে করি যে যেখানে সেই জায়গার কথা বলে না উনি একটা মেয়ের প্রশ্ন নেব।
আপনার উত্তরটা দেই, ওইটা রিফ্লেকশনটা হচ্ছে। আমি 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 নিজেও অনুরোধ করেছি ভিসি মহোদয়কে যে যাতে আপনাদের এখানে 3টা নতুন হল হবে, সেটার নামও যাতে যারা কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন, কুষ্টিয়া ঝিনাইদহে যারা শহীদ হয়েছেন তাদের নামটা যেন আসে, এবং যারা স্বৈরাচারের সাথে সম্পর্কিত তাদের নামটা যেন আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তাদের নামটা, আমরা তো তাদেরকেও গ্লোরিফাই করা উচিত, তারা তো তাদের রক্তেরও তো দাম আছে নাকি। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মাহমুদ মিম এবং আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমার প্রশ্নটা আপনার কাছে যে সংবিধানের মূলনীতির যে নতুন সংশোধন আসছে সেখান থেকে যে সমাজতান্ত্রিকতা বাদ দেওয়ার যে সুপারিশ হয়েছে এবং এর মাধ্যমে কি প্রাপ্তি আসতে যাচ্ছে, এবং বহুত্ববাদের নামে গণতন্ত্রের মধ্য দিয়ে দেশ পুঁজিবাদের কুক্ষিগত হওয়ার সম্ভাবনা বাড়ছে কিনা? না, বহুত্ববাদ তো খুব ভালো জিনিস। বহুত্ববাদ হচ্ছে প্লুরালিজম। এখানে আপনি যত ধরনের মত পথ আছে সবাইকে আপনি এমব্রেস করলেন। এটা সমাজতান্ত্রিকতা, এর বহুত্ববাদ থাকলে সবকিছুই থাকে, যে যে কেউ কেউ সবাইকেই আমরা নিচ্ছি বহুত্ববাদে। সামাজিক ন্যায্যতা, ওইখানে সাম্য আছে, দেখেছেন, সামাজিক ন্যায় বিচার আছে, সেগুলোই ইম্পর্টেন্ট। সমাজতান্ত্রিকতা হলো হয় কি আপনি একটা জায়গায়, অনেকে আমাকে এদিকে ভুল, এটা আমি জানি, এটা আলিবিয়া স্যার বলবেন, বাট এটা আমার অপিনিয়ন। বাট বহুত্ববাদ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা কি জন্য বললেন? না, আমরা তো মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি। আর আমি যে দেশে আছি সেই দেশে সত্যিকার অর্থে জব যদি তৈরি করতে হয়, আমার প্রচুর ম্যানুফ্যাকচারিং আমার বেস বাড়াতে হবে, আর ম্যানুফ্যাকচারিং আমার বাইরে এটা আমার বিক্রি করতে হবে। তো আমি সত্যিকার অর্থে আপনি যদি মার্কেট ইকোনমি আমার যদি না থাকে তাহলে আমার পক্ষে তো টাফ। আপনার যে সমস্ত দেশে কন্ট্রোল ইকোনমি হয়েছে, কিছুটা চায়না বা এরা হয়তো ভালো করেছে, বাট অন্যান্য দেশ ভালো না। আপনি 1972 শেখ মুজিবেরটা দেখেন, উনি তো নিজের প্রেসিডেন্ট, উনি প্রাইম মিনিস্টার শেখ মুজিব বাদ দিয়ে চাইলেন মুজিব হয়ে গেছিলেন, একতন্ত্র করেছেন। এটা কার আদলে করেছিলেন? চায়নার আদলে, রাশিয়ার আদলে করেছিলেন, সোভিয়েত ইউনিয়নের আদলে, এবং করে কি ভয়াবহ একটা বিপর্যয়ের দিকে দেশকে নিয়ে গিয়েছিলেন, ঠিক না? তা আমার মনে হয় যে গণতন্ত্র সবাইকে ধারণ করে। আপনি যে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন যে না আমার ইজমই বেটার, আপনি তাহলে আপনার মতো করে জনগণের ভোট নিয়ে আপনি ক্ষমতায় আসেন, অসুবিধা কি? আসসালামু আলাইকুম, আমার নাম ওমর ফারুক, আমি সাবেক ছাত্র। স্যার একটা মিনিট স্যার, আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে এনএসআই এবং ডিজিএফআই দিয়ে সংবাদ সংস্থাকে নিয়ন্ত্রণ করত, তার পাশাপাশি কিছু কিছু মিডিয়া তারা নিজেরাও কিন্তু তেলবাজি করে হাজার হাজার কোটি নোট করেছে এবং হাসিনাকে এই ফ্যাসিস্ট বানিয়েছে। আমরা সেক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বলতে চাই, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমাদের জানা নেই। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে? এবং সরকার যে 65টি নিত্যপণ্যের উপরে দ্রব্যমূল্য যে ভ্যাট বসিয়েছে, এতে কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, জন আকাঙ্ক্ষার বিপরীতে হয়েছে। এবং সেই ক্ষেত্রে ওই যে তারা ফ্যাসিস্টের দোষর, তারা কিন্তু এটা ধরিয়ে দিচ্ছে না। মিডিয়া যে আপনার পঞ্চম স্তম্ভ, সেটা কিন্তু প্রকাশ হচ্ছে না। সেই মিডিয়া মোগলদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে কিনা? ধন্যবাদ সবাইকে। আপনাদের অভিযোগ থাকলে তাদের এগেইনস্টে আমরা ইন্ডিভিজুয়াল সিটিজেন হিসেবে অবশ্যই অভিযোগ আপনারা পেশ করতে পারেন কোনো মিডিয়ার এগেইনস্টে। বাট আমাদের গভর্নমেন্টের পলিসি হচ্ছে আমরা কোনো পত্রিকা, কোনো নিউজ এজেন্সি, নিউজ ওয়েবসাইট বা টিভি স্টেশন আমরা এটা বন্ধ করবো না। আমরা বন্ধ করলে এই যে আমি প্রথমে আমার বক্তৃতার প্রথমে আপনাকে একটা কথা বলেছি না, যে আমি কি মেসেজ বাইরে দিচ্ছি। আমি বন্ধ করা মানে অনেকে ভাববেন যে আমরা এই দেশের মানুষের মুখ বন্ধ করে দিচ্ছি। সে তো যে বলবে যে আমার মুখ বন্ধ হয়েছে, এখানে কোনো গণতন্ত্র নাই, এখানে একটা সুবিচারী ব্যবস্থা চালু হচ্ছে। সে নিজেকে মনে করবে যে আমার দেশকে যেভাবে শেখ হাসিনা বন্ধ করেছিল, এখন আমাকেও সেভাবে বন্ধ করেছে।
তো অন্যান্যরা বাইরে তখন ও যে গত 15 বছর কি আকাম কুকাম করলো সেগুলো আর করতে যাবে না, জানতে যাবে না, এবং এটা অনেক ক্ষেত্রে হয়েছে। তো সেই জন্য আমাদের গভর্নমেন্টের পলিসি হচ্ছে আমরা চাই বাংলাদেশের সমস্ত মিডিয়া থাকুক, বাট তারা ইথিক্যাল জার্নালিজম করবে, যাতে কে তার দ্বারা যাতে ফেক নিউজ না ছড়ায়, ডিসইনফরমেশন না ছড়ায়, এবং বা সব ধরনের জার্নালিস্টিক যেগুলো রিগর জার্নালিস্টিক নিয়ম সেগুলো যেন মেনে চলে, এর বাইরে না। আর একটা কি জন্য বলছিলেন আপনি? ভ্যাটের ক্ষেত্রে আমি নিজে প্রেস কনফারেন্সে বলেছি, এর বাইরে আমার আসলে বলার কিছু নাই। আমরা যে ইকোনমিকে আমরা হাতে পেয়েছি, ভয়াবহ রকমের একটা ইকোনমি আপনারা আমার গভর্নমেন্ট জানাই, আপনি তো সরকারি কর্মচারী, আপনাকে আমি যদি ওই অবস্থায় থাকতাম, এই গভর্নমেন্ট থাকতো, এখন এসে আপনার বেতন বন্ধ হয়ে যেত। না, জনআকাঙ্ক্ষার প্রতিফলন আপনি যে ভাবছেন সেটা, কিন্তু আমরা এটাকে যদি অন্যভাবে দেখে, আমরা ইকোনমিকে ঠিক করতে চাচ্ছি, ইকোনমি ঠিক করলে কি লাভ, তাতে কি জিনিসপত্রের দামটা কম থাকে। এখন আমি যদি ইকোনমি কোনো রেভিনিউ নেই, আমার সংসার চালানোর কোনো কিছুই নাই, ঠিক না? আমার তো সংসার চালানোর জন্য টাকা লাগে। আমরা জানি অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে কষ্ট হচ্ছে, আমরা সমব্যথী। আমি একটু বিনয়ের সাথে বলছি, আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে আমাদের অফুরন্ত প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা সময়ের দিকে খেয়াল রেখে আমি বিনীত অনুরোধ জানাই আমার এই পর্বটি শেষ করার জন্য। শ্রদ্ধাভাজন আসিফ মহোদয় এসে গেছেন। সর্বশেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে মাননীয় প্রেস সচিব আমার বক্তব্যকে এড়িয়ে গিয়েছে, আমার প্রশ্নের উত্তর দিয়ে যায়নি। আমরা যখন 31 তারিখে যখন আমরা জুলাই ঘোষণাপত্রের কথা ঘোষণা করলাম, তখন আপনার মাধ্যমে ঘোষণা এসেছিল যে সরকার সেটা করছে, অন্তর্বর্তীকালীন সরকার সেটা করছে। কিন্তু আপনি সুকৌশলে, আপনি তো অন্তপক্ষে একটি দিনক্ষণ বলতে পারতেন, সবচেয়ে বেকায়দা আছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব সুবিধা ভোগ করে বাইরের সবাই, আর সব দোষ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। বিশ্ববিদ্যালয়ের পজিটিভ হলে সব দায় দায়িত্ব বাকি সবার, আর কিছু হলে দায় দায়িত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুইটের। আমরা ভুলে যাই আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি যে জায়গায় দাঁড়িয়েছি, চেয়ারে যারা বসে আছে, সবার মনে রাখা উচিত যে আমরা হাজারের উপরে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছি। সেই জায়গা থেকে জুলাইয়ের ঘোষণাপত্র কবে নাগাদ আমরা পেতে যাচ্ছি, সেটি আমি আপনার কাছ থেকে উত্তর আশা করছি, এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশ্ন মাননীয় উপাচার্য মহোদয় বক্তব্য রাখবেন। আমরা অনতিবিলম্বে টিএসসিসিতে জুলাইয়ের সংগ্রহশালা, এখান থেকে ঘোষণা যাচ্ছি জুলাইয়ের একটি সংগ্রহশালা হবে এবং সেই রুটি বরাদ্দ দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকেও আপনারা জানেন, আজকে আমরা একটা অলরেডি জানিয়েছি যে আপনারা এই যে ঘোষণাপত্রের বিষয়ে আমরা পুরো জনগণকে সম্পৃক্ততার কথা বলা হয়েছে। আমি একটা স্টেটমেন্ট দিয়েছি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সে 23শে জানুয়ারির মধ্যে এটা আমরা দিয়েছি। আমি এটা করতে পারি আমার মোবাইল, তো ওইখানে ওই জায়গায় 23শে জানুয়ারি আমরা চাচ্ছি যে সবাই যারা যারা আছেন অনেকে চিঠির মাধ্যমেও জানাতে পারে। আর সেদিন পলিটিক্যাল পার্টি সবার সাথে কথা হচ্ছে, এবং আমি বলবো যে ওভারঅল মেসেজ হচ্ছে খুবই পজিটিভ মেসেজ, সবাই এটার সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে। তো এটার জন্য একটু দেরি হচ্ছে, তো সেই অনুযায়ী তো কাজ হচ্ছে। এটা নিয়ে আমাদের অ্যাডভাইজার মাহফুজ দিনরাত কাজ করছে। তো এটা আপনি এখন যদি আপনি মনে করেন যে এই দিনটাই দিতে হবে, অনেক ক্ষেত্রে তার পরে যদি আমি না রাখতে পারি, তখন আপনারা আমার উপর গালি দিন, না এ পারলো না কথা রাখতে। তো দিনের বিষয়টা আমি বলবো না, বাট দিন রাত কাজ হচ্ছে এটা নিয়ে। অ্যাডভাইজার, আমাদের অ্যাডভাইজার যে প্যানেল অফ অ্যাডভাইজার, ওনারা এটা নিয়ে কাজ করছেন। পলিটিক্যাল পার্টির সাথে ফর্মাল ইনফর্মাল দুইভাবেই কাজ হচ্ছে। এবং এটা একটা, আপনি জানেন তো, এটা একটা অনেক সময় হয় কি যে আপনি একটা বললেন, আরেকজন হয়তো আপনার ওই শব্দটা পছন্দ করলো না, এটা নিয়ে তো কাটাছেড়া করতে হয়, নতুন শব্দ আসে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের ঐতিহাসিক একটা ডকুমেন্ট হবে। তো সেই জন্য খুব চুলচেরা বিশ্লেষণ করবেন, সেটার জন্য অ্যাডভাইজাররা কাজ করছেন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টে। আপনি একটা ডেট চাচ্ছিলেন, আমি সরি আমি ডেট দিতে পারছি না, বাট এটা নিয়ে চুলি, এবং এটা যত দ্রুত করা যায় সেই জন্য কাজ হচ্ছে। থ্যাংক ইউ।